রাত্রে ঘরের ভিতর ধরছে, এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে দর্শন করে। আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে, বাইরে গেছি দরজা খোলা রেখে ও ওই দরজাটা ঘরের ভিতরে ঢুকে এই ঘরের ভিতর ছিল। পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে ও এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে দর্শন করে, মানে জোর করে অনেক আগে থেকে মানে আমার খারাপ প্রস্তাব দেয় আর কি। আমি ওটা মানি না। আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়। পরে এটা নিয়ে একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছে মামলাতেই। আমার ছেলের বইকে মানে কুপ্রস্তাব মাঝে মধ্যে দেয়, সম্ভবত আমি জানি একটু ভালো করে। তার আমার ছেলের বউ কয় না, তো একদম হঠাৎ করিয়া ওই ছেলে আইসা রাত 1টার ঘটনা, তা আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে এলাকার মানুষজন জেনে গেছে। পরে আমরাও জানলাম, বাড়ি জানলাম। তারপরে তার গার্জেন যারা আছে তার কাছে বিচার ছিলাম যে আমার এই বিচারটা দেন। তারা উপযুক্ত বিচার দেওয়ার জন্য রাজি হইল। পরে রাত বিচার দিয়েও দেয় না, তাহলে মনে হয় যে 20-22 দিন পার হওয়ার পরে আমি একটা মামলা করি। জামিন পাওয়ার পরবর্তীতে তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না। মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখি বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখি, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পরে, না হলে মানে যত ভালো কাপড়ে রাখি কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এক পর্যায়ে এরকম করার পরে মানে খারাপ প্রস্তাব দেওয়ার পরে প্রতিদিন আমার রাত্রে ঘরে পিছনে জানালা এসে আমার ডাকে বলে যে আমি তো বিয়ে করবো আইসি, আমার কাছে এরকম কথা বলে। তো এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম করে। সবাই ওরকম সুযোগে থাকছে কিন্তু কোনোদিন ধরতে পারে না। তারপর কালকে রাত্রে ওরকম জানালার পিছনে এসে ডাকাডাকি করছে। আমি বললাম আচ্ছা তুই যদি আমাকে তুই বিয়ে করার শখ পেলে আমার ঘরে এসে আমাকে নিয়ে সরকার কাছে দরজা খোলা। আমি আমি দরজা খুলে দিয়েছি, ঘরের ভিতরে আইসা আমি এখানে ওরকম বাইরে আর বাড়াইতে দিই। বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আশ্রয় করা ছিল। এই সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার ননসা চেক মারলো, 2টা ননসা মেরে দিয়ে নিয়ে চলে গেছে। তালা ভেঙ্গা করে দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল, আমার স্বামী গরু কেনার জন্য দিতে, কোরবানির গরু। আর আমার গয়না ছিল 5। মানে এটা অনেক কিছু ছিল, মাসুদ আছে। তারপরে আমি ধর ওইভাবে, আমি তো গ্রামের বউ, আমি ওইভাবে কারো নাম জানি না, তবে আমি সবার মুখ চিনি আর কি। সাংবাদিক আর ওই লোকটা, যে লোকটাকে আটকা পড়া আছে, ওই লোকটা যখন আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন, তখন লোকটা আমার মুখ খারাপ করে বলতেছে যে মানে সরাসরি বলবো আর কি, মানে লোকটা মুখ খারাপ করে বলতেছে গোয়া মারা দিতে ভালো লাগে আর ছেড়ে দিতে ভালো লাগে না। মানে এই লোকটা আমাকে সরাসরি এরকম। তো আমি বললাম যে আপনি তো বেদবের মধ্যে কি জন্য কথা বলেন, পরে কাছে ছাড়বি নাকি কি করুন। পরে আমার অন্য ধরে টান দিচ্ছে, আমি অন্য সামলাইতে গিয়ে ওই ছেলেটা আমার হাত থেকে ছুটে গেছে। মানে ওই সাংবাদিক যাকে আবার আটকে রাখছে সে বলছে আরে যে মাসুদ আছে, মাসুদ ওই একই কথা বলে। পরে নিয়ে চলে গেল। আমাদের মারধর করে সবাইকে, আমি 3জন মহিলাকে মেরে ধরে নিয়ে গেল। আমার 2টা ননসা ছাড়া আমি 3জন। আর যে সরকারি লোক আছে গ্রাম পুলিশ, তাকে সে ওই জায়গায় ছিল, তাকে দেখা ফেলা যাচ্ছে নিয়ে। এখন আমি বিচার চাই, আমার টাকা হারাইছে, গয়না হারাইছে, তারপর আমি মানে মানুষের মারার সবকিছু হারাচ্ছে, আমি আর বিচার চাই। ওটা একটা মামলা করি, মামলাটা চলন্ত অবস্থায় আছে। তো এইটার মধ্যে আমার ছেলে বাইরেই আছে এখন আসেনিকে। তো এই গত রাত্রে সেই ছেলের বইয়ের ঘর আবার ফের ওই আশরাফুল এই জায়গায় সেটা কয়। এখন আমার নাই টাকা পয়সা, আমরা গরিব মানুষ, এত অনেক টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, অনেক টাকা আছে টাকারে। তো মামলা যা আমরা ভয় পাই, চূড়ান্ত বিচার আমরা পাই না, ভয় পাইতেছি। তার অনেক টাকা পয়সা আছে, আমরা এই মামলা করবার খুব ভয় পাইতেছি। এর আগে মামলা করার পরে আমার নামে ফের মামলা দিছে, 2টা মামলা দিছে, 2-3টা মামলা দিছে। ছেলে মেয়ে আটকা পড়া ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি, এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে, আটকা রেখে যে এই করছি। করার পরে ওই এক সাংবাদিক আসছে, আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে, আমাকে মারধর করছে, করে এই যে বের করে নিয়ে চলে গেছে। ছেলেটার নাম হচ্ছে ওই শামিন, ধর্ষণের যে ছেলেটা তার নাম হচ্ছে কাশাফুল। আর যারা জোরপূর্বক করে বের করে নিয়ে গেল তার নাম হচ্ছে শামিন, রফিক, মাসুদ, ইসব, মুন্না, এই কটাই চিনি। ক্যাসিনো খেলার এজেন্ট আমাদের অত্র এলাকার মূলত হচ্ছে সেই এই ক্যাসিনো খেলাটা চালায়। তার আরেকটা পেশা আছে, হচ্ছে সে হচ্ছে একজন সুদারু। লক্ষ লক্ষ টাকা আমাদের গ্রামে আশেপাশে ছড়ানো। উনি এটাই উনার হচ্ছে বড় বিজনেস, এটাই উনার হচ্ছে কাজ, অন্য কোনো পেশা করে না। আর তার কারণে আমাদের গ্রামে আরো অনেকেই এরকম জুয়াতে আমরাও হয়েছি। শুধু খালি আমাদের গ্রামে না, আমি নিজেও হয়েছে, আমাদেরকে শিখাইছে। তার লাভ আমাদের ভিতর থেকে আমরা যদি 1000 টাকা ডিপোজিট করি, তার 20 টাকা কমে সে চালায়। এরকম
অনেকে এরকম হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা লাগায়, তার এই যে এর আমাদের ভিতর থেকে বেনিফিট, এটাই তার হচ্ছে মূল কাজ, ধ্বংস হয়ে যায়। তার কারণে এরকম আমাদের এলাকার যত যুব সমাজ আছে এটা ধ্বংস হয়ে যায়, কারণ এটা তো ভালো না, এই খেলাটা তো ভালো না। আর মূল কথা হচ্ছে সে তো একজন মানে ভালো ব্যবসা করতেছে না, সে টাকা দিয়ে ভালো কাজে লাগাক, আমাদের হেল্প করুক, সে টাকা না করে সে কি করতেছে আমাদেরকে লাভের করে দিচ্ছে। মিনিমাম এরকম 200 লোক তো আছে, যেহেতু এজেন্ট, তার মাধ্যমে 200 লোক এটা থাকা স্বাভাবিক বিষয়। আমরা জানা মতে, আমার জানা মতে মিনিমাম 50 জন 100 জন এরকম আছে, আরো বাইরের লোক আছে, তারপরে বিদেশি পার্টি যারা আছে তারাও খেলে, এরকমও খেলে। এখানে যে সাংবাদিক ভাইকে তারা ঘরে আবদ্ধ করে রেখেছিল, আমি এসে আবদ্ধ থেকে তাকে বাইর করে দিছি এবং তারা বুঝে নাই, এই গার্জিয়ান না থাকার কারণে ছেলেবেলে আটকে রাখছিল। তার গার্জিয়ান এটা আমাকে বললো, যখন আমিও আসছি গার্জিয়ানও আসছে, এই জন্য বাইর করে। সাংবাদিকের প্রতি তাদের কোনো অভিযোগ আপাতত নাই। যে ছেলে তার ছেলের স্ত্রীর ঘরে ঢুকেছিল তার বিরুদ্ধে তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়। একজন অসহায় নারী আইনের আশ্রয় নিয়েও নিরাপদ নয়, তাহলে প্রশ্ন ওঠে এই ঘটনার শেষ কোথায়?